দেখো আজকে আমরা শুরু করব হচ্ছে আংশিক ভগ্নাংশ। ঠিক আছে? তো এই আংশিক ভগ্নাংশ জিনিসটা আসলে কি? আংশিক ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশকে আরো দুই বা তিনটা বা চারটা যতটাই বলো আরো কয়েকটা ভগ্নাংশে ভাগ করে যোগফল আকারে লেখা। ইটস লাইক এরকম ধরো 5/6 এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে? তুমি কিন্তু এই 5/6 কে চাইলে 2/6 প্লাস 3/6 আকারে ভাঙাইতে পারো। কারণ দেখো তো আলটিমেটলি এই দুটো যোগ করলে কিন্তু 5/6 হচ্ছে, ঠিক না? হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কিন্তু অনেক জায়গায় এরকম প্রয়োজন হয় যে একটা ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশ আকারে বা তিনটা ভগ্নাংশ আকারে এভাবে ভাঙায় নিলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, আংশিক ভগ্নাংশের যে কাজ, এটা তোমরা হচ্ছে ক্লাস 12-এ বা 11-এ ইন্টিগ্রেশন করবা, তখন দেখবা যে আংশিক ভগ্নাংশের অনেক কাজ আছে। ঠিক আছে? এগুলো এখন খুব একটা না বুঝলেও সামনে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে আংশিক ভগ্নাংশের অনেক জায়গায় এটা প্রয়োজন হয়, মানে ভগ্নাংশকে এরকম আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে অনেক সময় তোমার লাগে। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, যে এই যে আংশিক ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশ কাহিনীটা আসলে কি? ধরো তোমার উপরে হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি একটা লব আছে, আর নিচে হচ্ছে শুধু এক্স আছে। ঠিক আছে? তো এখানে কিন্তু তোমার আংশিক ভগ্নাংশ তুমি সরাসরি করতে পারবে কিভাবে? তুমি যদি এখানে এক্স দিয়ে এই প্রত্যেকটা রাশিকে ভাগ করে দাও, তাইলে কিন্তু তোমার আংশিক ভগ্নাংশ হয়ে যায়, ঠিক না? মানে এই যে এক্স স্কোয়ার বাই এক্স, আবার এক্স বাই এক্স, 3/x, আমি যদি এক্স দিয়ে ভাগ করে দিই, এটা কি হবে? এক্স স্কোয়ার বাই এক্স মানে শুধু এক্স, এক্স বাই এক্স মানে হচ্ছে ওয়ান, আর হচ্ছে প্লাস 3/x। তো দেখছো এটা কিন্তু কয়েকটা অংশে ভাগ হয়ে গেছে, মানে আমরা সহজে এই হর দিয়ে এটাকে ভাগ করে দিছি, ঠিক না? কিন্তু যদি উল্টা কেসটা হইতো, মানে যদি উপরে এক্স হইতো আর নিচে যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি হইতো, তখন কিন্তু তুমি এই যে এটা দিয়ে এটাকে ভাগ করতে পারবা না, মানে সরাসরি তুমি ভাঙাইতে পারবা না। এবং তখনই আসলে আংশিক ভগ্নাংশের কনসেপ্টটা প্রয়োজন হয়, যে কিভাবে আসলে এরকম নিচের হর হর যদি তোমার উচ্চ ঘাতের থাকে আর লব যদি হচ্ছে নিম্ন ঘাতের থাকে, তখন আমি এটাকে কিভাবে ভাঙাবো, এবং ওইটার জন্য আসলে এই আংশিক ভগ্নাংশের প্রসেসগুলো প্রয়োজন হয়। বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে বলা হচ্ছে যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আর তুমি যদি একটাকে ভাঙায় যদি দুইটার যোগফল আকারে লেখো, তাহলে এই দুইটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। আচ্ছা, গেল। এখন দেখো, এখানে কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি, দেখো বলছে এন অফ এক্স ডি অফ এক্স উভয় এক্স চলকের বহুপদী, এবং লব এন অফ এক্স, মানে তুমি হচ্ছে একটা ভগ্নাংশ নিচ্ছ যেখানে লবে হচ্ছে একটা ফাংশন আছে এক্স এর, আর হরেও একটা ফাংশন আছে হচ্ছে এক্স এর। তো কথা হচ্ছে এন কেন নাম দেওয়া হয়েছে? এন নাম দেওয়া হয়েছে যে এটা নমিনেটর। ইংলিশে লবের ইংলিশ হচ্ছে নমিনেটর, আর হরের ইংলিশ হচ্ছে ডিনোমিনেটর। এই জন্য উপরে নেওয়া হয়েছে এন অফ এক্স, নিচে নেওয়া হয়েছে কি ডি অফ এক্স। আর এখানে আমরা হচ্ছে উপরে একটা এক্স এর ফাংশন নিছি, নিচে একটা এক্স এর ফাংশন নিছি, তাই আমরা এটাকে এন অফ এক্স দিয়ে প্রকাশ করছি লবকে, আর হরকে আমরা ডি অফ এক্স দিয়ে প্রকাশ করছি। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমরা যাদের আংশিক ভগ্নাংশ করবো, মানে যে ভগ্নাংশগুলোর আংশিক ভগ্নাংশ করব, সেই ভগ্নাংশগুলো অবশ্যই কি হইতে হবে? প্রপার ফ্র্যাকশন হইতে হবে, অথবা প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। তোমরা ছোট ক্লাসে শিখছো যে প্রকৃত ভগ্নাংশ কি। তোমার নিচের হর যদি বড় হয় আর লব যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে তোমার ওই ভগ্নাংশটা হবে কি? প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? যেমন দেখো, তোমার হর যদি বড় ছোট হয়, ধরো হর হচ্ছে থ্রি আর লব হচ্ছে ধরো নাইন, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। কেন? কারণ আলটিমেটলি কিন্তু এটা কাটাকাটি যায়, ঠিক না? কাটাকাটি গিয়ে কিন্তু এটা ভগ্নাংশ থাকে না। বুঝতে পারছো বিষয়টা? তোমরা কিন্তু ছোট ক্লাসে শিখছো যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি, যেটার হরটা হচ্ছে বড়, মানে এটা ধরো পি বাই কিউ আকারের ভগ্নাংশ, তো হর হচ্ছে কিউ, তো কিউ অবশ্যই কার চেয়ে বড় হইতে হবে? পি এর চেয়ে বড় হইতে হবে, তখন এটা কি হবে? প্রকৃত ভগ্নাংশ হবে। বুঝতে পারছো? তা আমরা কিন্তু প্রথমেই যে এক্সাম্পলটা দেখলাম, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, নিচে ছিল তোমার এক্স, তো এটা কিন্তু আমরা সরাসরি এক্স দিয়ে ভাঙাইতে পারছি, কারণ এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ ছিল না। কারণ হরের মধ্যে এক্স এর পাওয়ার কত? হরের মধ্যে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, আর লবের মধ্যে এক্স এর পাওয়ার হচ্ছে কত? টু। তাহলে এখানে হরের পাওয়ার বেশি এবং লবের পাওয়ারটা কম। সরি, লবের পাওয়ারটা বেশি, হরের পাওয়ারটা কম। তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, সেটাকে আমরা আংশিক ভগ্নাংশ করবো না। আমরা করবো হচ্ছে কাদেরকে? যেগুলো প্রকৃত ভগ্নাংশ, মানে উপরে পাওয়ার কম আর নিচে হচ্ছে পাওয়ারটা বেশি। বুঝতে পারছো কথাটা? অথবা অথবা উপরে নিচে সেম পাওয়ার। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলোকে আমরা
আংশিক ভগ্নাংশ করব, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে যে দেখো কি বলছে যে লবের এই যে এন অফ এক্স হচ্ছে আমাদের লব আর ডি অফ এক্স হচ্ছে আমাদের হর। বলছে যে লবের মাত্রা, লবের যে পাওয়ার ফাংশনটা বা লব হচ্ছে একটা বহুপদী এবং হরও একটা বহুপদী, বহুপদী মাত্রা থাকে, ঠিক না? তোমার লবের মাত্রা যদি হরের মাত্রা চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই সেটা কি প্রকৃত ভগ্নাংশ হবে। আর লবের মাত্রা যদি হরের মাত্রার সমান অথবা বড় হয় তাহলে ওটা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো? আচ্ছা, এই গেল মোটামুটি ভগ্নাংশের কনসেপ্ট। এবার দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন হচ্ছে দেখো এই যে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে। এই ভগ্নাংশটার দিকে তুমি খেয়াল করো, এই ভগ্নাংশটার উপরে যে হর আছে, এই হরটার মাত্রা কত? মাত্রা হচ্ছে 2। আর নিচে যে, সরি আমি উল্টা বলতেছি বারবার, এই উপরে যেটা আছে লব, লবের পাওয়ার হচ্ছে কত? 2। আর নিচে যে হর আছে দেখো তো, হরের এই তিনটা যদি তুমি গুণ করো, গুণ করলে পাওয়ার কত আসবে? 3 পাওয়ার আসবে, ঠিক আছে। তার মানে লবের পাওয়ার হচ্ছে কম আর হরের পাওয়ার হচ্ছে বেশি। তার মানে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু দেখো যে এখানে লবের পাওয়ার বেশি তাই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এখানেও লবের পাওয়ার বেশি তাই এটাও অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এবার দেখো কি বলছে যে উল্লেখ্য যে অপ্রকৃত ভগ্নাংশের লবকে হর দ্বারা সাধারণ নিয়মে ভাগ করে অথবা লবের পদগুলোকে সুবিধাজনকভাবে পুনর্বিন্যাস করে ভগ্নাংশটিকে একটি বহুপদী এবং এর প্রকৃত ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়। ওই যে বললাম না, যে যদি তোমার নিচেরটা পাওয়ার কম থাকে বা হরের মান যদি তোমার ছোট থাকে তখন তুমি কি করতে পারবা? উপরটাকে এইটার মাধ্যমে ভাগ করতে পারবা, ঠিক না? মানে একটু সাজায় টাজায় তুমি এটাকে ভাগ করতে পারবা, ঠিক আছে। কিন্তু যদি তোমার উপরের পাওয়ারটা কম থাকে, নিচের পাওয়ার বেশি থাকে, তুমি কখনোই এটাকে ভাঙা করতে পারবা না। বুঝতে পারছো? সহজ কথা, যেটা অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরের পাওয়ার বেশি মানে লবের পাওয়ার বেশি, ওইটাকে সাজায় হোক বা ভাঙ্গায় হোক এটা সহজেই ডাইরেক্ট সাধারণ ভগ্নাংশে ভাঙানো যায়, ঠিক আছে। কিন্তু তোমার অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে এই এই জিনিসটা তুমি সরাসরি করতে পারো, মানে এটাকে তুমি সাধারণ নিয়মে ভাগ করতে পারবা। কিন্তু প্রকৃত ভগ্নাংশ হইলে তুমি এটাকে সাধারণ নিয়মে ভাগ করতে পারবা না, এবং তখন তোমার দরকার হবে আংশিক ভগ্নাংশের নিয়ম। বুঝতে পারছো? তো দেখো এখানে একটা কথা বলা আছে যে অপ্রকৃত ভগ্নাংশের লবকে হর দ্বারা সাধারণ নিয়মে ভাগ করে অথবা লবের পদগুলোকে সুবিধাজনকভাবে পুনর্বিন্যাস করে। এই কথাটা ইম্পর্টেন্ট, বুঝছো? যে লবের পদগুলোকে সুবিধাজনকভাবে পুনর্বিন্যাস করে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। যেমন দেখো তোমার এখানে আহ উপরে কি আছে বলো তো? উপরে আছে হচ্ছে তোমার এক্স কিউব প্লাস 3x² প্লাস 2, নিচে আছে হচ্ছে তোমার x+2। তো তুমি উপরে এখন কি পুনর্বিন্যাস করবা? ভালো করে খেয়াল করো। তুমি যদি উপরে এভাবে কতগুলা x+2 এভাবে লেখো, এই যে এভাবে তুমি যদি x+2 লেখো, এরপর তুমি কি করবা বলো তো? যে ভ্যানিশিং মেথড যে আমরা শিখছি ওইটা হচ্ছে ওই টাইপের। তুমি এবার কি করবা? এরকম x+2 এর আকারে অনেকগুলা উৎপাদক লিখবা আর কি। বুঝতে পারছো? যেমন হচ্ছে তুমি এই যে দেখো, এই যে এখানে x² দিয়ে গুণ দাও, x² ইন্টু x কত হয়? x³ হয়, ঠিক না? আবার এখানে x² ইন্টু 2 কত হয়? 2x² হয়। আর এখানে কত আছে? 3x²। তো তোমাকে অবশ্যই আরেকটা x² যোগ করতে হবে। আরেকটা x² তুমি কি করতে হবে? যোগ করতে হবে। তো তুমি এখানে যোগ দিলা আর এখানে একটা x গুণ দিলা, ঠিক না? x গুণ দেওয়ার ফলে কি হলো বলো তো? x ইন্টু x ইকুয়ালস টু কত? x²। তোমার কিন্তু মিলে গেছে, মানে x² ইন্টু 2 মানে কত? 2x²। আর x ইন্টু x কত? x²। তাহলে 2x² প্লাস x² ইকুয়ালস টু কত? 3x²। মিলে গেছে, বুঝছো? এরপর দেখো এই যে x ইন্টু 2 কত হয়? 2x হয়। বাট আমাদের এখানে কি 2x আছে? আমাদের এখানে কিন্তু 2x নাই। তো আমাদের কি করতে হবে? আমাদের আরেকটা x+2 নিতে হবে। তো আমাদের 2x টা কিন্তু নাই, তাই আমাদের কি করতে হবে? -2 করতে হবে, ঠিক না? আমাদের কত করতে হবে? -2। বুঝতে পারছো বিষয়টা? তো -2 করলে কি হয় দেখো তো, 2x আর 2x কাটাকাটি গিয়ে নিউট্রাল হয়। আর এখানে -2, আচ্ছা আচ্ছা বলতেছি দেখো, পুরোটা দেখো, ভালো করে খেয়াল করো। নিচে কি আছে? x+2, ঠিক আছে। এখন তুমি উপরের এটা ভাঙাবা, x+2 এর আকারে তুমি ভাঙাবা। তো ভাঙানোর জন্য তোমার কি করতে হবে বলো তো? এরকম x+2 এর সাথে গুণ আকারে অনেকগুলো রাশি নিতে হবে। উপর নিচে একই জিনিস না হলে তো ভাঙানো যাবে না, ঠিক না? মানে কাটাকাটি যাবে না তো। তো এখন এটাকে মিলানোর জন্য আমরা কি করব? আমরা প্রথমেই দেখো আমাদের কি বানাইতে হবে? প্রথমে x³ বানাইতে হবে না? আমরা প্রথমে কি করলাম? x² দিয়ে গুণ দিলাম। বুঝতে পারছো? x³ বানানোর জন্য আমরা কি করলাম? x² দিয়ে গুণ দিলাম। ক্লিয়ার? তোমার x² ইন্টু x কত হইলো? x³ হইলো। আবার x³ বানাইতে গিয়ে অটোমেটিকলি x² ইন্টু 2
মানে কত চলে আসলো? 2x² চলে আসলো না? তোমার কিন্তু এখন 2x² নাই, তোমার এখানে কত আছে? 3x² আছে। সো 2x² এর সাথে তুমি যদি আরেকটা x² যোগ করো তাহলে এটা কি হয়ে যাবে? তোমার এটা সমান হয়ে যাবে না বলো তো? বুঝতে পারছো? এর মানে তোমার আরেকটা কি বানাতে হবে? x² বানাতে হবে। কি বানাতে হবে? x²। যার কারণে তুমি কি করবা, এখানে এই যে x আছে, x এর সাথে একটা x গুণ দিলেই তো কি হয়ে যায়? x² হয়ে যায় না? বুঝতে পারছো? তাহলে x² ইন প্লাস 2x² ইকুয়ালস টু কত? 3x² মিলে গেছে। কিন্তু এই 3x² মিলাইতে গিয়ে আরেকটা কি চলে আসছে বলতো? x ইন্টু 2 মানে 2x চলে আসছে। কি চলে আসছে? 2x চলে আসছে। বাট তোমার এই রাশিতে কি 2x ছিল? এখানে কিন্তু 2x ছিল না। ছিল বলো তো? ছিল না। তো তোমাকে কি করতে হবে? 2x টাকে বিয়োগ করতে হবে না বলো? তুমি যদি এক্সট্রা একটা 2x আনছো, তোমাকে অবশ্যই কি করতে হবে? 2x টা বিয়োগ করতে হবে। সেজন্য তুমি এখানে কি লিখবা? -2 লিখবা, যাতে এই যে প্লাস 2x মাইনাস 2x কাটাকাটি যায়। ঠিক আছে? তো এবার দেখো তো, 2x তো তুমি কি করলা? মিলাই ফেললা। বাট এখানে কিন্তু আরেকটা এক্সট্রা কে চলে আসলো? -2 ইন্টু +2 কত হয়? -4 হয় না? কত হয়? -4। বাট এখানে কি -4 আছে? নাই, এখানে কি আছে? +2 আছে। এখানে কি আছে বলো তো? +2 ছিল। তো তোমার -4 এর সাথে তুমি যদি এখন +6 যোগ করো তাহলে কত থাকে বলো তো? +2 থাকে না? এই যে -4 + 6 ইকুয়ালস টু কত? +2। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? দেখছো এটাকে আমরা কি করলাম? এইটাই যে দেখছো এখানে কি বলছে? সুবিধাজনকভাবে পুনর্বিন্যাস করে। মানে এই নিচের হরের মাধ্যমে এই হরের সাথে মিল রেখে তুমি কি করলে এভাবে কতগুলা যোগফল আকারে প্রকাশ করলা। এরপর তুমি কি করতে পারবা? এই এই যে এই প্রত্যেকটা রাশিকে তুমি হর দিয়ে ভাগ করে দিবা। বুঝতে পারছো? ভাগ করে দিলে তোমার এই যে এগুলো কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে তোমার এটা একটা কি হবে? দুইটা ভগ্নাংশের যোগফল বা তিনটা ভগ্নাংশের যোগফল আকারে এটা প্রকাশ হবে। বুঝতে পারছো? যেমন দেখো, তুমি যদি কাটাকাটি করো এই প্রত্যেকটা x/2 কাটাকাটি যাবে না? সো কাটাকাটি গিয়ে কি থাকবে? তোমার থাকবে হচ্ছে x² প্লাস এক্স মাইনাস 2 থাকবে। আর ওই পাশে কি থাকবে বলতো? 6/x+2। বুঝতে পারছো? এক্স এখানে সরাসরি এটা করছে, সরাসরি। বাট এটার প্রসেসটা কিন্তু দেয় নাই, যেটা আমি তোমাকে দেখাইছি। এই প্রসেসটা কিন্তু এখানে একদমই করা নাই। বুঝছো? এজন্য আমি তোমাকে এটা করাই দিছি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এরকম যে কোনো উপরে যে কোনো পাওয়ার থাকুক না কেন, যেমন ধরো তোমার এই যে এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে 2x⁴, এটাকে তুমি কিভাবে ভাঙাবা? এই যে এইটা দিয়ে কিভাবে ভাঙাবা? দেখো, তুমি খেয়াল করো। তোমার এখানে আছে হচ্ছে 2x⁴, নিচে আছে হচ্ছে তোমার x+1। তুমি কি করতে হবে? অবশ্যই এই x+1 এর মতো করে উপরে অনেকগুলো রাশি এভাবে বানাইতে হবে। x+1, 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 তিনটা নিলাম, দেখি কি আছে, একটু বড় করে নিতে হবে। ধরো নিচে হচ্ছে আমাদের x+1 আছে, তো এর সাথে সামঞ্জস্য রেখে আমরা উপরে এরকম x+1 এর কতগুলো রাশি নিলাম। আমাদের বানাইতে হবে কি বলতো? আমাদের উদ্দেশ্যটা কি? যে আমরা আলটিমেটলি কি বানাবো? উপরে যে 2x⁴ আছে সেটাকে আমরা বানাবো। বুঝতে পারছো? যোগ বিয়োগ করে। তো প্রথমে তোমার এই জন্য কি করতে হবে? 2x³ দিয়ে গুণ দিতে হবে, ঠিক না? কারণ 2x³ দিয়ে গুণ দিলেই কিন্তু 2x⁴ হয়। বুঝতে পারছো? এখন তুমি যে 2x⁴ বানাইলা এবং অটোমেটিকলি তোমার একটা কি চলে আসছে এখানে? 2x³ চলে আসছে না? এই যে 2x³ ইন্টু 1 কত হয়? 2x³ হয়। তোমার তো এখানে 2x³ ছিল না, ছিল। তো তোমার কি করতে হবে? এটাকে বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? তো তুমি কি করবা? এটাকে এভাবে 2x² দিয়ে গুণ দিবা। গুণ দিলে কি 2x³ বিয়োগ হয়ে যায় না বলো তো? বুঝতে পারছো? তো তোমার 2x³ এর ঝামেলা শেষ। বাট নতুন একটা ঝামেলা আসলো, সেটা কি? -2x²। তো এবার তোমার কি করতে হবে? +2x² করতে হবে। যার কারণে তুমি এখানে কি করবা? +2x দিয়ে গুণ দিবা। ক্লিয়ার? গুণ দিলা। এবার তোমার কি হইলো? অটোমেটিকলি একটা +2x চলে আসলো। তো তোমার কি করতে হবে? তোমার এবার -2x করতে হবে না? এবার তোমার কি করতে হবে? -2x করতে হবে। তো তুমি কি করলে? এখানে একটা -2 দিলা। বুঝতে পারছো? তো -2 দিলে কি হবে? -2x হয়ে যাবে। আর অটোমেটিকলি -2x +2x কাটাকাটি গিয়ে আলটিমেটলি দেখো সবগুলো কিন্তু কাটাকাটি যায়। শুধু কি থাকে? 2x⁴ থাকে না? আর লাস্টে কি আছে? -2 ইন্টু +1 কত হয়? -2 একটা এক্সট্রা চলে আসছে। তোমার তো এখানে কোনো সংখ্যা ছিল না। তো তুমি কি করবা? একটা +2 নিয়ে আসবা। এই যেখানে একটা কি নিয়ে আসবা? +2 নিয়ে আসবা। বুঝতে পারছো? তো এইভাবে তুমি এই উপরেরটার সাথে মিল রেখে এটাকে একটা পুনর্বিন্যাস করলা। করার পরে কি হবে?
তুমি প্রত্যেকটা রাশিকে এই x+1 দিয়ে ভাগ করতে পারবা। বুঝছো কথাটা? ক্লিয়ার? বুঝতে পারছো? আর এই মেথডটা কিন্তু বইয়ে দেওয়া নাই। বুঝছো যে প্রকৃত ভগ্নাংশকে, সরি, অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে এভাবে তোমার ভাঙানো যায়, এটা এই প্রসেসটা কিন্তু তোমার বইয়ে দেওয়া নেই, তাই আমি এটা একটু আলাদা করে দেখাই দিচ্ছি। বুঝছো? আচ্ছা, গেল। তাহলে এই কথাটার আহ, অর্থটা বুঝতে পারছো তো, যে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশের লবকে হর দ্বারা সাধারণ নিয়মে ভাগ করে অথবা লবের পদগুলোকে সুবিধাজনক পুনর্বিন্যাস করে ভগ্নাংশটিকে একটি বহুপদী ভাগফল এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা যায়। এবার দেখো, এখানে যে বলছে যে একটি বহুপদী ভাগফল এবং প্রকৃত ভগ্নাংশের যোগফল, দেখো তো, এই যে আমরা যে প্রথমে এটাকে ভাঙাইলাম, ভাঙানোর পরে কি হয়েছে, আমাদের একটা বহুপদী আসছে, সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আসছে, ঠিক না? মানে একটা অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙাইলে কি হয়, একটা পূর্ণ সংখ্যা হয়, মানে এখানে আমাদের একটা বহুপদী হয়েছে, আর একটা কি আসছে, অপ্রকৃত ভগ্নাংশ আসছে। বুঝতে পারছো কথাটা? যেমন ধরো তোমার হচ্ছে 6/5, কত এখানে, 6/5। তুমি চাইলে কি করতে পারবা, সিক্সকে তুমি 5+1 লিখতে পারবা না, বলো তো? সিক্সকে তুমি কি লিখতে পারবা, 5+1 ডিভাইড বাই কত, 5। এবার তুমি কি করো, 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করে দিলে কি হবে, 5/5 প্লাস 1/5। দেখো 5 কাটাকাটি দিয়ে কত থাকে, 1 থাকে। সো 1 + 1/5। বুঝতে পারছো? এই জিনিসটা কি তোমার এখানে হয়েছে না, বলো তো? এখানে আমাদের 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এখানে এটা হচ্ছে বহুপদী, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা আমাদের কি, প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারছো? তো খেয়াল রাখবা, একটা অপ্রকৃত ভগ্নাংশকে, এই যে একটা অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙাইলে যদি সংখ্যা হয়, তখন একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় আর একটা প্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়। আর যদি এরকম তোর বহুপদী হয়, তখন একটা বহুপদী পাওয়া যায় আর একটা প্রকৃত ভগ্নাংশ পাওয়া যায়। বুঝতে পারছো? এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু এইভাবে এক্সাম্পল দিয়ে এখানে বলা আছে। ক্লিয়ার? কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাব আহ আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় সে প্রসেসটাতে। আমরা তো এতক্ষণ যা যা করলাম সেটা ছিল তোমার ওই প্রকৃত, সরি প্রকৃত না, মানে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে ভাঙানো যায় অথবা আংশিক ভগ্নাংশ আমাদের কেন দরকার, এগুলো আমরা শিখলাম, কিন্তু এখনো কিন্তু আমরা আংশিক ভগ্নাংশের প্রসেসটা দেখি নাই। ঠিক আছে? তো দেখো, এখানে 5টা নীতিমালা দেওয়া আছে, এই নীতিমালার উপর ভিত্তি করে তোমার কি করতে হবে, আংশিক ভগ্নাংশ করতে হবে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমরা কিভাবে একটা প্রকৃত মূলদ ভগ্নাংশ, আচ্ছা বলো তো, প্রকৃত ভগ্নাংশ তো বুঝলাম, মূলদ ভগ্নাংশ মানে কি? মূলদ ভগ্নাংশ মানে হচ্ছে যে যে ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায়, তাই তো? এটা নিয়ে কোনো আমাদের প্যারা নাই। দেখো কি বলছে, যে প্রকৃত মূলদ ভগ্নাংশ কিভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করা যায়। তো দেখো প্রথম পয়েন্টটা কি বলছে, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলো কোনো পুনরাবৃত্ত হয় না। মানে আসলে কি, এখানে 5টা টাইপ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে বলো তো, 5টা টাইপ দেওয়া আছে। তোমার হচ্ছে এই 5 টাইপের প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ করা শিখতে হবে। বুঝতে পারছো? আসলে এই বইয়ে যে 5টা পয়েন্ট দেওয়া আছে, এই 5টা পয়েন্ট অ্যাকচুয়ালি কি, 5 ধরনের ভগ্নাংশ। এই 5টা পয়েন্ট আসলে কি বলতো, 5 ধরনের ভগ্নাংশ। এবং দেখো, এই যে দেখছো এখানে বোল্ড করে দিছে, দেখছো এখানে কি করে দিছে, বোল্ড করে দিছে। এবং এই দেখো, এই লাইনটা কি, এই লাইনের মতো না হুবহু, যে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। বুঝতে পারছো? মানে এখানে 5টা পয়েন্ট আগে দিয়ে দিছে, মানে 5টা টাইপ দিয়ে দিছে, তারপর আস্তে আস্তে একটা একটা করে টাইপ তোমার এখানে তারা প্রসেসটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিছে। বুঝতে পারছো? তা আমাদের এখন এই 5টা টাইপ এখানে পড়ে লাভ নাই, আমরা ইন্ডিভিজুয়ালি পড়লে এটা হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এখন বললে তো বুঝবা না, এখন এভাবে বাংলা বললে কি বুঝবা সহজে? বুঝবা না। So আমরা একটা একটা করে ধরি। যেমন প্রথমে আমরা ক নাম্বার টাইপটা করব, ঠিক আছে? সো আংশিক ভগ্নাংশ হচ্ছে তোমার এই টাইপ জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, যে আমাদের যে পরীক্ষায় যে ভগ্নাংশটা আসলো, সে ভগ্নাংশটা আমাদের কোন টাইপের মধ্যে পড়ছে, মানে আমরা এটা কোন প্রসেসে করব, ঠিক না? 5টা টাইপের মধ্যে কোন টাইপের মধ্যে আমাদের অঙ্কটা আসছে। বুঝতে পারছো? বা ভগ্নাংশটা কোন টাইপের। ঠিক আছে? এখন আমরা শিখবো হচ্ছে টাইপ 1 বা তোমার বইয়ের টাইপ ক। দেখো তো টাইপ ক এ কি দেওয়া আছে, টাইপ ক হচ্ছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। মানে হরে হচ্ছে কি দেওয়া আছে বলতো, বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। বুঝতে পারছো? মানে হরের মধ্যে কতগুলা বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক আছে, তার মানে হচ্ছে ধরো এই যে x+a,
এক্স প্লাস বি, এক্স প্লাস সি, এরকম কতগুলো উৎপাদক দেওয়া আছে এবং যেগুলোর পাওয়ার হচ্ছে কত, 1, ঠিক না? দেখো তো এগুলো ঘাত কত, 1 না? যেহেতু এগুলোর ঘাত হচ্ছে 1, সেগুলোর কি বলে, এগুলোর বলা হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক। বুঝতে পারছো? আর একটা ইম্পর্টেন্ট কথা আছে এখানে, সেটা কি বলছে দেখছো, যে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। কি বলছে? সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। ব্যাপারটা বুঝো। তোমার এখানে এক্স মাইনাস ওয়ান আছে, তুমি আবার যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে এটাকে এভাবে উৎপাদক লেখো, তাহলে আলটিমেটলি এটা কি তোমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল না, বলো তো? আলটিমেটলি এটা কি হয়ে গেল, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারছো? তো যাতে এরকম হোল স্কোয়ার বা হোল কিউব বা হোল টু দি পাওয়ার 4 না আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মানে এই উৎপাদকগুলোর কি হইতে পারবে না, উৎপাদকগুলো পুনরাবৃত্তি হইতে পারবে না। বুঝা গেছে আমার কথাটা? মানে এই প্রত্যেকটা উৎপাদক ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট হইতে হবে। ক্লিয়ার? তো দেখো, আমরা এই আংশিক ভগ্নাংশটা করতেছিলাম এবং এই টাইপটা কি বলছিলাম, যে নিচে তোমার হচ্ছে একঘাত বিশিষ্ট কতগুলো উৎপাদক থাকবে। এখন তুমি বলছো ভাইয়া তাহলে এখানে তো দুইটা উৎপাদক আছে, আমাদের যদি এখানে তিনটা থাকতো তাহলে কি হইতো? তিনটা থাকলেও একই টাইপ, মানে দুইটা বা তিনটা বা চারটা থাকুক কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে এই উৎপাদকগুলো কি হইতে হবে, একঘাত বিশিষ্ট উৎপাদক হইতে হবে। কি হইতে হবে? একঘাত বিশিষ্ট উৎপাদক। মানে তোমার ভিতরে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে কি চলবে? চলবে না। তোমার অবশ্যই উৎপাদকগুলোর কি হইতে হবে, একঘাত বিশিষ্ট হইতে হবে। বুঝতে পারছো? টাইপ ওয়ান এর শর্ত কি, আমাদের যে উৎপাদকগুলো দেওয়া আছে নিচে, সেই উৎপাদকগুলোর পাওয়ার কত হবে, 1 হবে। বুঝতে পারছো? আর অবশ্যই কি হবে না, কোনো পুনরাবৃত্তি হবে না। কারণ পুনরাবৃত্তি হওয়া মানে কি বলছিলাম, হোল স্কোয়ার বা হোল কিউব এরকম চলে আসে, ঠিক না? এরকম হলে কিন্তু হবে না। বুঝতে পারছো? তাহলে আমাদের এই 1 নাম্বার টাইপের শর্তটা কি, যে এরকম একঘাত বিশিষ্ট কতগুলো উৎপাদক থাকবে এবং সেগুলোর কোনো কি হবে না, পুনরাবৃত্তি হবে না। বুঝতে পারছো এতটুকু? কারণ টাইপটা জি আগে ভাই, বুঝতে বুঝতে হবে, পারছি। তারপরে না প্রসেস। আচ্ছা, তাই এরকম যদি তোমার একের অধিক যদি উৎপাদক এভাবে থাকে, তখন তুমি কি করবা? দেখো তুমি এটাকে এই উৎপাদক আর এই উৎপাদকের মাধ্যমে ভাঙাবা, ঠিক না? তো ধরো তোমার একটা হ্যাঁ। ভগ্নাংশ মানে আংশিক ভগ্নাংশ একটা এরকম, নিচে এক্স প্লাস ওয়ান আছে আর একটা নিচে কি আছে, এক্স মাইনাস টু আছে, এবং দুইটার যোগফল আকারেই তো হবে নাকি? আর উপরে কি হবে সেটা তুমি হুম হুম। জানো না, উপরে কি হবে সেটা তুমি জানো না। তো ধরো উপরে যেহেতু তুমি লবে কি হবে তুমি জানো না, তুমি ধরে নিলা উপরে প্রথমটাতে এ হবে, আর দ্বিতীয়টা কি হবে, বি হবে। বুঝতে পারছো? তো তুমি প্রথমে ধরে নিবা যে উপরে এ হচ্ছে আর এখানে বি হচ্ছে, মানে এ আর বি হচ্ছে এখানে বহুপদী বা রাশি। বুঝতে পারতেছো এখানে কি আসবে, পরে এটা আমরা দেখতে পারবো। বুঝতে পারছো? তো দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে কিন্তু আমরা প্রথমে জানবো না যে এ আর বি কি হবে, বা ভাঙানোর পরে উপরে লবটা কি হবে, বা হর কিন্তু আমি ধরে নিছি। হর ধরে নিছি কি, এই যে উৎপাদক গুলো আছে সেই উৎপাদক গুলাকে আমরা ইন্ডিভিজুয়ালি হর ধরে নিছি। বুঝতে পারছো? এখন ধরো তোমার যদি নিচে জি হর, ভাই। হরের মধ্যে তোমার যদি তিনটা উৎপাদক থাকতো, যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, ওই সময় তুমি কি করতা, এরকম তিনটা আংশিক ভগ্নাংশ আকারে লিখতা, যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, আবার আরেকটা লিখতা কি এক্স মাইনাস থ্রি। বুঝছো? আর উপরে কি লিখতা, একটা এ, একটা বি, আর একটা কি লিখতা, সি লিখতা। বুঝতে পারছো? তো তিনটা থাকলেও কিন্তু একই টাইপ, হুম। এখানে যদি তিনটা থাকে তাও কি একই টাইপ। বুঝছো? এবং চারটা থাকলেও সেম, এ বি সি ডি। ক্লিয়ার? শর্তটা কি, শর্ত হচ্ছে যে জি তোমার ভাই। উৎপাদকগুলোর পাওয়ার অবশ্যই 1 হইতে হবে, মানে ওর ভিতরে কোনো স্কোয়ার কিউব এগুলো থাকলে চলবে না। আর পুনরাবৃত্তি হওয়া যাবে না, মানে একই উৎপাদক দুইবার বা তিনবার হওয়া যাবে না। ঠিক আছে? গেল। এইবার দেখো একটা জিনিস, এখানে একটা চিহ্ন দেওয়া আছে দেখছো, তিনটা দাগ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, তিনটা দাগ। ঠিক আছে? এই তিনটা দাগ দিয়ে আসলে বোঝায় ঠিক আছে। যে এটা, এখন আমরা এটার মধ্যে একটা প্যারামিটার নিয়ে আসছি, মানে এটার মান কিন্তু আমরা জানি না। তো আমরা কিন্তু সরাসরি বলতে পারতেছি না যে না হ্যাঁ এইটা সমান সমান এটা হবেই। ঠিক না? আমরা কিন্তু এখনো এ আর বি এর মান বের করি নাই, করছি? করি নাই। তো আমরা কিন্তু না এখনো ভাই। শিওর না যে এখানে, আর এ আর বি তো কোনো নির্দিষ্ট কোনো এখানে এক্স এর সাপেক্ষে রাশি না। তো আমরা কিন্তু এক্স্যাক্টলি সমান বলতে পারি না, আমরা সমান ধরে নিচ্ছি। যার কারণে এখানে আমরা যতক্ষণ পর্যন্ত না এ আর বি এর মান বের করবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই তিনটা দাগ দিব। বুঝতে পারছো? আর এই জি ভাই। তিনটা দাগ দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় তোমার ওই যে সর্বসম, যে তোমরা করছো না জ্যামিতিতে, সর্বসম, সর্বসম টাইপের আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো, যে কোনো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমার এরকম, তুমি আগে একটা ফরম্যাট লিখে নিবা, এ বি সি এগুলো ধরে কি করবা, একটা ফরম্যাট ধরে নিবা যে না আমার আংশিক ভগ্নাংশটা এরকম হইতে পারে। বুঝতে পারছো? তারপরে তোমার কাজ কি, হুম। এটা এটা হচ্ছে তোমার প্রথম কাজ। ঠিক আছে? দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এই যে তোমার যে মেইন ভগ্নাংশটা, সেই মেইন ভগ্নাংশের যে হর আছে না,
যে হরটা আছে, সে হর দিয়ে তুমি কি করবা, এই উভয় পক্ষকে গুণ করবা। বুঝতে পারছো কথাটা? এটা যে কোনো আংশিক ভগ্নাংশ, যে কোনো টাইপের আংশিক ভগ্নাংশে তোমার কাজ কি, প্রথমে এইভাবে এ বি একটা ফরম্যাট ধরে নিবা, ওই টাইপ অনুযায়ী মানে ফরম্যাটটাই জাস্ট চেঞ্জ হয়, বুঝছো? বাকি সব প্রসেস কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম। এখানে তুমি কি ধরবা এটাই টাইপ ওয়াইজ ভ্যারি করে, বাট পরের প্রসেস কিন্তু সবগুলোরই কি সেম। সো সেকেন্ড প্রসেস কিন্তু সবার জন্য সেম। এবং সেকেন্ড প্রসেসটা কি বলতো, মেইন যে ভগ্নাংশটা, তার যে হর, সে হর দিয়ে তুমি কি করবা, দুই পাশে গুণ করে দিবা। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? সো দেখো এখানে কি করা হয়েছে, যে এক নাম্বার মানে ইকুয়েশনটার উভয় পক্ষকে এই যে হর, মেইন ভগ্নাংশে যে হর আছে, সে হর দিয়ে দুই পাশে গুণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? সো গুণ করে দেওয়া হলে কি হবে বলতো, এই বাম পাশে কোনো ভগ্নাংশ থাকবে না, বাম পাশে ভগ্নাংশ থাকবে না, ডান পাশে কোনো কি থাকবে না, ভগ্নাংশ থাকবে না, মানে আমরা ভগ্নাংশ রাখবো না, তাই আমরা এই কাজটা করছি। বুঝতে পারছো? তো দেখো তো এখানে কি হয়েছে, এই পুরোটাতে যেহেতু আমি গুণ করছি, তাহলে এই পুরোটা কাটাকাটি যাবে না, এখানে যাবে। সো গেলে কি হবে, এখানে থাকবে শুধু 5x মাইনাস ওয়ান। আর এখানে দেখো এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাবে, এবং এ এর সাথে গুণ হবে কি, এক্স মাইনাস টু। ক্লিয়ার কথাটা? বুঝতে পারছো? একইভাবে এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস টু কাটাকাটি গিয়ে শুধু কি থাকবে, এক্স মাইনাস ওয়ান থাকবে বি এর সাথে, এই যে এক্স মাইনাস ওয়ান। বুঝতে পারছো কথাটা? তাহলে আমাদের এই ইকুয়েশনটা থেকে আমরা এভাবে গুণ করে কি করছি, এরকম একটা ইকুয়েশন বানিয়ে নিয়েছি যেখানে কোনো ভগ্নাংশ নাই। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এবার তোমার কাজ কি বলতো, তোমার যেহেতু এই দুইটা রাশি সমান বা এটা একটা অভেদ, এটা একটা কি বলতো, এটা হচ্ছে একটা অভেদ। যেহেতু তোমার এটা হচ্ছে একটা অভেদ, মানে দুইটা রাশি পরস্পর সমান, তার মানে এক্স, এক্স তো চলক, এক্স এখানে কি বলতো, চলক। তার মানে এক্স এর যে কোনো মানের জন্য, এক্স এর যে কোনো মানের জন্য তোমার এই অভেদটা কি হবে, সত্য হবে। বুঝতে পারছো? এক্স এর যে কোনো মানের জন্য তোমার অভেদটা কি হবে, সত্য হবে। ঠিক আছে? সো আমাদের এখানে আমরা এক্স এর যে কোনো মান বসাইতে পারি। তো এখন আমাদের উদ্দেশ্য কি বলতো, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে এ আর বি এই দুটার মানটা বের করা, ঠিক না? আমাদের উদ্দেশ্যটা কি বলতো, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই এ আর বি এর মানটা বের করা, ঠিক না? সো এই জন্য আমরা এখানে একটা টেকনিক করতে পারি যে এক্স এর এমন মান বসাবো যাতে একবার বিটা ভ্যানিশ হয়ে যায়। ওই যে মনে আছে আমরা ওই চক্রক্রমিক রাশির যে উৎপাদক বিশ্লেষণ, সেখানে এরকম ওই তোমার একটা প্রসেস কিন্তু ছিল যে দুইটা ধ্রুবক ছিল কে আর এম, আমরা এমন মান নিছি যাতে তোমার কে ভ্যানিশ হয়ে যায়, এম এর মান বের হয়। পরে আবার এমন মান নিছি, পরে আবার এমন মান নিছি যাতে আমাদের এম ভ্যানিশ হয়ে যায়, আমরা কে এর মান বের করতে পারি। খেয়াল আছে? তেমনি এখানে আমরা কি করব বলতো, একবার এক্স এর এমন মান ধরবো যাতে বিটা ভ্যানিশ হয়ে যায়, আমরা এর মান পাই, তারপরে এর মান বসাই দিলে আমরা বি এর মান পাওয়া যাবে। বুঝতে পারছো? যেমন দেখো আমরা যদি এখানে এক্স এর ভ্যালুটা ওয়ান বসাই, আমরা যদি এখানে কত কি বসাই, এক্স এর ভ্যালু ওয়ান বসাই, দুই পাশেই আমি যদি কি করি এক্স এর মানটা ওয়ান বসাই, তাহলে দেখো তো এখানে কি হয়, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত, জিরো। তাহলে বি ইন্টু জিরো কত, জিরো। তাহলে বি এর কোনো অস্তিত্ব থাকবে, ইকুয়েশনে বি কি থাকবে, থাকবে না, শুধু কি থাকবে, এ থাকবে। তুমি ওখান থেকে এ এর মানটা বের করে নিলা, শেষ। তারপরে তুমি হচ্ছে আবার এক্স এর মান টু বসাইলে, টু মাইনাস টু কত, জিরো, মানে এ তখন ভ্যানিশ। তো এ ভ্যানিশ হয়ে গেলে তোমার বি এর মানটা বের হয়ে গেল, শেষ। তো তুমি এ এ পরে গিয়ে কি করলা, ওই যে এক নাম্বার ইকুয়েশন, সেখানে এ আর বি এর মান বসাই দিলা, হয়ে গেল তোমার আংশিক ভগ্নাংশ। বুঝতে পারছো? এবং তুমি টেস্ট করে দেখতে পারো যে এটা এটা যোগ করে দেখো তোমার কত আসবে, এই যে হুবহু এই ভগ্নাংশটাই আসবে। কথা ক্লিয়ার? ওরা এটাই বলছে, দেখো যে প্রদত্ত ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশে প্রকাশ যে যথাযথ হয়েছে তা পরীক্ষা করা যায়। কিভাবে পরীক্ষা করা যাবে, এই দুটো তুমি লসাগু করে গুণন করে দেখতে পারো। বুঝা গেছে? এই যে দেখো, এই যে ক্লিয়ার। এবার দেখো ওই যে আমি তোমাকে বললাম যে উৎপাদক যদি তোমার তিনটা থাকে, তখন কি হবে, ওই যে একটা এ, একটা বি, একটা সি, মানে তিনটা থাকবে, ঠিক না? ওই সময় কটা থাকবে, এরকম তিনটা আংশিক ভগ্নাংশ থাকবে। যতগুলো উৎপাদক ততগুলো আংশিক ভগ্নাংশ। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? এটা আমি তোমাকে একটু আগে বলছিলাম। আর প্রসেসটা কি বলতো, প্রসেসটা কিন্তু সেম, যে তোমার কি করতে হবে, এই মেইন ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। কথা ক্লিয়ার? তো তুমি গুণ করলা, তো এখন তোমার মানে কাটাকাটি যাবে কয়টা, একটা, আর থাকবে কয়টা, দুইটা, ঠিক না? তো a এর সাথে কি থাকবে, x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। বি এর সাথে কি থাকবে, x মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। সি এর সাথে কি থাকবে, x মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এই গেল আমাদের দুই নাম্বার ইকুয়েশন। আর দুই নাম্বার ইকুয়েশন আমরা কি করি, এক্স এর এমন এমন মান বসাই যাতে একটা একটা করে ভ্যানিশ হয়ে যায়। যেমন দেখো আমি যদি এক্স এর মান এখানে ওয়ান বসাই, তাহলে এখানে বি ভ্যানিশ হয়ে গেল, আবার সিও কি ভ্যানিশ হয়ে গেল, তা আমরা এ এর মান পেয়ে গেলাম।
আবার আমি যদি x এর মান 2 বসাই তখন a ভ্যানিশ আবার c ও ভ্যানিশ, তখন আমরা b এর মান পেয়ে যাব। আবার যখন আমরা x এর মান 3 বসাবো তখন এই যে a ভ্যানিশ b ও ভ্যানিশ, তখন আমরা কি পাবো, c পেয়ে যাবো। দেখছো কত সুন্দর করে আমরা তিনটা মানই আমরা পেয়ে গেছি, পেয়ে পরে লাস্টে বসাই দিছি। বুঝতে পারছো? So, এই ছিল তোমার আংশিক ভগ্নাংশের প্রথম টাইপ, ঠিক আছে। এরপরে দেখো তোমার আংশিক ভগ্নাংশের এখানে দ্বিতীয় টাইপ আছে, এবং দ্বিতীয় টাইপটা কি খেয়াল করো, বলছে যে যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়। কি বলছে? যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। কি বলছে? তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। ওই যে মনে আছে আমরা যে ওই তোমার অপ্রকৃত ভগ্নাংশ ছিল, এবং অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাঙায় কি পাইছিলাম, ভাঙায় আমরা একটা বহুপদী পাইছিলাম, আর একটা কি পাইছিলাম, আর একটা আমরা প্রকৃত ভগ্নাংশ পাইছিলাম, ঠিক না? বুঝতে পারছো কথাটা? তো এখানে কিন্তু ওই একই কাজটা করা হয়েছে। এখানে তারা কি করছে বলতো, এখানে একই কাজ করা হয়েছে যে একটা পূর্ণ সংখ্যা ওয়ান ধরে নিছে, ওয়ান ধরে বাকিগুলা কি ধরছে, বাকিগুলো তোমার প্রকৃত ভগ্নাংশ ধরছে। আমার কথা বুঝতে পারছো? যেমন দেখো এই যে আগেরটায় তোমার হচ্ছে নিচে কিন্তু দুইটা উৎপাদক ছিল, তার মানে নিচের মাত্রা কত ছিল, 2, আর উপরে কিন্তু ছিল মাত্রা 1, ঠিক না? মাত্রা কত ছিল, 1। পরেরটাও কিন্তু নিচে মাত্রা কত ছিল, 3, আর উপরে মাত্রা কত ছিল, 1। সো ওগুলো কি, ওগুলো হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ, তাই আমরা সরাসরি এভাবে ভাঙায় করতে পারছি। বাট এখানে কিন্তু দেখো উপরেও পাওয়ার 2, নিচেও কত, পাওয়ার 2। বুঝতে পারছো? সো এই জন্য আমাদের এটাকে সরাসরি ভাঙাইলে হবে না, এখানে কি করতে হবে, ওই যে লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাতটা কত করতে হবে, হরের অপেক্ষা ক্ষুদ্র করতে হবে, মানে এটাকে তো প্রকৃত ভগ্নাংশ করতে হবে, ঠিক না? তো এটা করার জন্য তোমার এখানে যেভাবে বলছে যে এইভাবে ভাগ টাগ করে এত কিছু করতে হবে না, তুমি জাস্ট কি করবে, একটা ওয়ান যোগ করে দিবা, বুঝছো? কারণ তুমি তো এখানে এ আর বি এর মানটা আগে তুমি নিচ্ছ না, ঠিক না? এ আর বি এর মানটাই তুমি বের করবা। সো এখানে তুমি যদি ওয়ান নাও, এই ওয়ানের সাপেক্ষেই তোমার এ আর বি এর মানটা চলে আসবে। বুঝতে পারছো কথাটা? আর আর এখানে যদি তুমি টু নিতা তো টু এর সাপেক্ষে চলে আসতো, কিন্তু আমরা ওয়ান নিছি কেন, কারণ আমরা হুবহু এই হরের মতো উপরে বানায় নিছি, নিয়ে তারপরে ভাঙ্গারে কি চলে আসে, ওই দুটা কাটাকাটিকে ওয়ান চলে আসে। বুঝতে পারছো? তাই আমরা কি করছি বলতো, এখানে নর্মালি আমরা যেভাবে প্রসেসটা করতাম যে দুইটা উৎপাদক থাকলে কি করতাম, দুইটা আলাদা আলাদা আংশিক ভগ্নাংশ নিতাম না, জাস্ট ডিফারেন্সটা কি, আমরা একটা ওয়ান যোগ করে দিছি এক্সট্রা। বুঝতে পারছো ডিফারেন্সটা কি বলতো, একটু আগে যে টাইপটা আমরা করছি সেই টাইপের সাথে এই টাইপের ডিফারেন্সটা কি, জাস্ট একটা ওয়ান অ্যাড হয়েছে সাথে। বুঝতে পারছো? এবং অ্যাড হয়েছে কেন, কারণ এখানে উপরে আর নিচে পাওয়ারটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। ক্লিয়ার? পাওয়ারটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, এই জন্য আমরা এখানে ওয়ান নিয়ে আসছি। আচ্ছা, আর বাকি প্রসেস কিন্তু সেম। দেখছো, তুমি একবার ওই যে টু বসাইলে বি ভ্যানিশ হয়ে যাবে, আবার ফোর বসাইলে তোমার এ ভ্যানিশ হয়ে যাবে, এবং যথাক্রমে এ আর বি এর মান বের হয়ে যাবে। বুঝতে পারছো? শেষ। এটাই তো আমাদের আংশিক ভগ্নাংশ। ক্লিয়ার কথাটা? তুমি দেখো উদাহরণ 26টা খেয়াল করো, উদাহরণ 26ও কিন্তু সেম, যে দেখো নিচে তিনটা উৎপাদক আছে এক ঘাতের, তা তিনটা গুণ করলে তোমার পাওয়ার কত হবে, 3 হবে। আর উপরেও পাওয়ার কত আছে, 3। সো উপরের নিচে কিন্তু সেম পাওয়ার, সেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাই আমরা কি করব, এই দেখো এই যে এখানে কি করছে দেখছো, এখানে লব ও হরকে ভাগ করলে ভাগফল কত হয়, 2 হয়। এই যে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এর সাথে কোনো সহগ ছিল না, ছিল বলতো, এক্স এর সাথে কোনো সহগ আছে, এক্স এর সাথে কোনো সহগ আছে, নাই। তাই ভাগ করলে তোমার কত থাকে, ওয়ান থাকে। বুঝতে পারছো? যেমন ধরো এই যে এখানে আমি তোমাকে একদম প্রথম দিকে ওই যে যে ওই অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে ভাঙাইতে হয় এটা কিন্তু দেখাইছিলাম, দেখাইছিলাম না বলো, সেখানে বুঝতে পারবা। যেমন ধরো এই যে এখানে কই গেল, আছে এটা না, আরেকটু আগে, একটু পরে, সরি। এই যে দেখো তোমার এখানে কি ছিল, একটা তোমার টু ছিল না, তো ভাঙানোর ভাঙানোর পর এখানে একটা কি আসবে, এখানে একটা সহগ কে আসবে, তোমার টু আসবে না, একটা কি আসবে, একটা টু আসবে, যে মনে আছে এই যে টু ইন্টু কি ছিল, 2x কিউব, তারপরে হচ্ছে এখানে কি থাকলো তোমার x+1, এরকম ছিল না? So একটা একটা সহগ কত ছিল, এখানে তো টু ছিল না, ভাঙালে কি আসে, একটা একটা তোমার টু আসে না? তো এখানে তো তোমার পাওয়ারটা উপরে বেশি, তাই এখানে আবার x কিউব আছে, বাট পাওয়ারটা যদি সেম হইতো তখন কি হইতো, এখানে শুধু টু থাকতো না বলতো, এখানে কি থাকতো, শুধু টু থাকতো। বুঝতে পারছো? যেমন ধরো এই যে এখানে তুমি এখানে কি নিছো, শুধু 2x নিছো, আর নিচে কি নিছো, x+1 নিছো। বুঝতে পারছো? তো তুমি কি করবে, এটাকে সমান সমান করার জন্য উপরে এইভাবে x+1, দুইটা x+1 নিলা,
নেওয়ার পর তুমি কি করবে, উপরে তোমার বানাইতে হবে কি 2x বানাইতে হবে। তো তুমি কি করবা, 2 দিয়ে গুণ দিবা, ঠিক না? তোমার কাজ কি 2 দিয়ে গুণ দেওয়া। গুণ দিলে কি হবে, 2x হবে। আর 2x এর জন্য এটা কি হলো, এটা 2 + 1, এটা 2 চলে আসলো। তো 2 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখো এই যে আলটিমেটলি তুমি এটা কাটাকাটি করলে এখানে একটা কি থাকে, এখানে এক্সট্রা একটা কি থাকে, 2 থাকে। বুঝতে পারছো? তার মানে এটাকে আমি যদি ভাঙাই তাহলে কি হবে, এটা কাটাকাটি যাবে, তার মানে এখানে শুধু 2 থাকবে। আর ওখানে কি থাকবে, -2/x+1। বুঝতে পারছো? ও তো ওখানেও সেম, তোমার ওই সহগ যেটা থাকবে ওই সহগটাকে তুমি যোগ করে দিবে, শেষ। বুঝতে পারছো? যেমন তোমার হচ্ছে এখানে আমরা প্রথম যে অঙ্কটা করলাম, দ্বিতীয় টাইপের যে প্রথম অঙ্কটা, সেখানে কিন্তু আমরা 1 যোগ করছি। কেন? কারণ এখানে x এর কোনো সহগ সহগ তো 1, তা আমরা এখানে 1 যোগ করছি, মানে ভাগ করলে 1 হয়। তা আমার তো এভাবে ওই যে যেভাবে করছি ওইভাবে করাটা অনেক টাইমের বিষয় না, তো আমরা এভাবে এত টাইম খোয়াবো না। জাস্ট আমরা দেখবো যে এখানে সহগটা কত, সহগ যেহেতু 1, তাই আমরা এখানে 1 অ্যাড করে দিচ্ছি, বুঝছো? আর পরের অঙ্কটা যেটা তুমি উদাহরণ 26, সেখানে সহগটা কত, 2, এই জন্য আমরা এখানে 2 যোগ করে দিচ্ছি, বুঝছো? কথা ক্লিয়ার? বাকি সব কিন্তু সেম, এই যে এবিসি এর মান বের করা, বাকি সব কি সেম। বুঝতে পারছো? আচ্ছা, এ ছিল তোমার কত, টাইপ নাম্বার 2। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমার টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 কি বলছে, যে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, আচ্ছা, এবং সেগুলোর কয়েকটির কি হয়, পুনরাবৃত্তি হয়। মানে উৎপাদকগুলো এক ঘাতেরই, কিন্তু কি হবে সেখানে, পুনরাবৃত্তি হবে। যেমন ধরো x-1 যদি দুইবার হয়, আর একটা যদি x-2 হয়, তাহলে আলটিমেটলি কি এই দুইটা মিলে কি x-1 হোল স্কয়ার হয়ে গেল না, বলো তো? x-1 কি হয়ে গেল, হোল স্কয়ার হয়ে গেল। সেরকম হোল স্কয়ার যদি হয়ে যায়, মানে যদি মিনিমাম মিনিমাম দুইটার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে কি এরকম হোল স্কয়ার চলে আসবে। তার মানে এটা কিন্তু তখন আলাদা একটা টাইপ হয়ে যাবে। বুঝতে পারছো? ওই প্রথম টাইপের সাথে এটার এটার কিন্তু মিল আছে, জাস্ট অমিলটা কি, অমিলটা হচ্ছে এখানে পুনরাবৃত্তি হবে, কয়েকটির কি হবে, পুনরাবৃত্তি হবে। বুঝতে পারছো? যেমন দেখো এখানে যে x-1 এর পুনরাবৃত্তি হয়েছে দেখেই তো এখানে তোমার x-1 হোল স্কয়ার হয়েছে, ঠিক না? তাহলে দেখো, পুনরাবৃত্তি হইলে আমরা এটাকে কোন ফরম্যাটে এভাবে সাজায় লিখবো, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, এটা খুবই মজার আছে, প্রত্যেকটাই মজার। দেখো, যেটা পুনরাবৃত্তি হয়েছে মানে যেটার হোল স্কয়ার আছে উপরে, সেটাকে তুমি একবার হোল স্কয়ার সহ লিখবা, আরেকবার হোল স্কয়ার ছাড়া লিখবা। কথা ক্লিয়ার? যেটার উপরে হোল স্কয়ার আছে সেটাকে তুমি একবার হোল স্কয়ার সহই লিখবা, আরেকবার কি হোল স্কয়ার ছাড়া লিখবা। বুঝতে পারছো কথা? তারপর তুমি নর্মাল প্রসেসে এটা করলেই হয়ে যাবে। বুঝছো? কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে সহগ সমীকৃত করার বিষয়টা। বুঝছো? আচ্ছা, আগে তুমি আমাকে বলো এটা টাইপটা বুঝতে পারছো? টাইপটা আগে বুঝতে হবে, তারপর প্রসেস ভিতর। টাইপটা বুঝছো না? তোমার যদি ওই যে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং তার যদি পুনরাবৃত্তি হয়, মানে হোল স্কয়ার বা হোল কিউব এরকম থাকে, তখন তুমি কি করবা, এভাবে যদি হোল স্কয়ার থাকে তখন হোল স্কয়ার সহ একটা আংশিক ভগ্নাংশ নিবা, হোল স্কয়ার ছাড়া আরেকটা আংশিক ভগ্নাংশ নিবা। আর যেটার পুনরাবৃত্তি নাই সেটা তো একবারই হবে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? তো তারপরে প্রসেস তো সেম, 2 নাম্বারটা, মানে 2 নম্বর প্রসেসটা কি, যে এই হর দিয়ে গুণ করতে হয়। গুণ করলে তোমার কি থাকতেছে দেখো তো, এরকম একটা রাশি থাকতেছে, ঠিক আছে? এবার দেখো তুমি যদি 1 বসাও, 1 বসালে কি হবে, সি ভ্যানিশ এ ভ্যানিশ, তুমি কি পাবা, বি এর ভ্যালু পাবা, তাই তো? আবার তুমি যদি 2 বসাও, 2 বসালে বি ভ্যানিশ এ ভ্যানিশ, তুমি কি পাবা, সি পাবা। বুঝতে পারছো? তুমি সি পাইলা আর বি পাইলা। কথা ক্লিয়ার? তুমি প্রথমে কি বসাইছো, 1 বসাইছো, পর আবার 2 বসাইছো, 1 আর 2 বসাই তুমি কি পাইছো, সি আর বি পাইছো, ঠিক না? কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, 1 বসাইলো এ ভ্যানিশ, 2 বসাইলো কি এ ভ্যানিশ, তো এ তো বারবার কি হচ্ছে, ভ্যানিশ হচ্ছে না, বলো তো? তাহলে আর কি কোনো ভ্যানিশ করার ওয়ে আছে, আর কি কোনো সংখ্যা এখানে আছে বলো, ভ্যানিশ করার মতো আর কেউ আছে এখানে? বা তুমি কিভাবে ভ্যানিশ করে কি এর মান বের করতে পারতেছো বলো, পারতেছো? পারতেছো না কিন্তু। তো এইটা যখন এরকম তোমার এই যে এরকম হোল স্কয়ার চলে আসে, বা এই প্রসেসগুলোর ক্ষেত্রে তোমার যখন এভাবে ভ্যানিশ করে একটার মান বের করা যায় না, তখন কি করতে হয়, তখন সহগ সমীকৃত করতে হয়। তখন কি করতে হয়, সহগ সমীকৃত করতে হয়। বুঝছো? তো সহগ সমীকৃত জিনিসটা কি সেটা আমরা এখন দেখবো। ক্লিয়ার? আগে এর আগ পর্যন্ত বুঝছো কিনা যে সহগ সমীকৃত কেন করতেছি, বুঝছো তো? যে আমরা এখানে এই যে এরকম এক্স এর মান বসায় আমরা এইভাবে এর মানটা বের করতে পারতেছি না, পারতেছি? পারতেছি না, এই কারণে আমাদের কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। বুঝতে পারছো?
কথা ক্লিয়ার? এবার দেখবো সহগ সম্পর্কিত জিনিসটা কি। সো একটা জিনিস খেয়াল রাখবা, এখানে যে সহগ সম্পর্কিত তারা করছে, তারা কিন্তু শর্টকাট করছে। কেন? কারণ তুমি মনে রাখবা সহগ সমৃদ্ধ করার জন্য তুমি একটু আলাদা করে রাফের মধ্যে তুমি কি করবা, এই যে এই সমীকরণটা যে আসছে, এই সমীকরণটাকে তুমি ভাঙাবা। কি করবা? এই সমীকরণটাকে ভাঙাবা। রাফের মধ্যে এই সমীকরণটা কি করবা? ভাঙাবা। বুঝতে পারছো? কিভাবে ভাঙাবা? জাস্ট গুণগুলা করে দিবে। এখানে তো গুণগুলা করা নেই, করা আছে। তো গুণগুলা করা না থাকলে কি তুমি সহগগুলা ভালো করে বুঝতে পারবা? পারবা না তো। তুমি ধরো তুমি কি কি করলা, সবগুলো গুণ করবা আগে। এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু গুণ করলে কত হয়? গুণ করলে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, তাই তো? এটা হচ্ছে এ, এর সাথে গুণ আছে। তারপর বি এর সাথে কি গুণ আছে? এক্স মাইনাস টু। তারপর সি এর সাথে কি গুণ আছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান, প্লাস হচ্ছে কত, ও সরি, আচ্ছা প্লাস কত, প্লাস হচ্ছে ওয়ান। বুঝতে পারছো? তো এবার দেখো তো তোমার লেফট সাইডে কি আছে বলো তো। লেফট সাইডে শুধু এক্স আছে, ঠিক না? লেফট সাইডে শুধু কি আছে? এক্স আছে। আর রাইট সাইডে তো নানা রং বেরঙের আছে, মানে হচ্ছে এক্স এর পাওয়ার টু এরও রাশি আছে, মানে পদ আছে, আবার এক্স এর পদ, এক্স এর পাওয়ার ওয়ান এরও পদ আছে নাকি? বুঝতে পারছো আমার কথাটা? মানে হচ্ছে এরকম যে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান। ক্লিয়ার? এবার আসো সহগ সম্পর্কিত জিনিসটা কি, ভালো ভালো করে খেয়াল করবা। তো বাম পাশে কি আছে? এক্স। আর ডান পাশে তুমি যেখানে এক্স স্কোয়ার আসছে সেই এক্স স্কোয়ার যা কমন নাও। তুমি যদি এক্স স্কোয়ার কমন নিতা তাহলে কি হইতো? এক্স স্কোয়ারের সাথে কিন্তু এও গুণ আছে, আর এই পাশে কি গুণ আছে? সি গুণ আছে না বলো তো? আছে কি না বলো? আমি যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে কি পাবো? এ প্লাস সি পাবো। বুঝা গেছে? এরপর আমি যদি এক্স কমন নেই, আমি যদি কি করি, এক্স কমন নেই, তাহলে আমরা কি পাবো? এই পাশে পাবো মাইনাস থ্রি এ, আর ওই পাশে পাবো কি? মাইনাস টু সি। বুঝতে পারছো আমার কথাটা? আমরা কমন নিচ্ছি আর কি। আচ্ছা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে এই যে বি, বি আছে না সাথে বলো তো, প্লাস বি আছে না, প্লাস বি এক্স। আর কনস্ট্যান্ট গুলো যদি নেই তাহলে হবে তোমার থ্রি এ প্লাস, প্লাস না, মাইনাস টু বি, মাইনাস টু বি, আর হচ্ছে মাইনাস সি। বুঝতে পারছো আমরা কি করলাম বলো তো? আমরা হচ্ছে ভাঙ্গায় ভাঙ্গায় আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স কমন নিলাম, আর কনস্ট্যান্ট গুলো কমন নিলাম, মানে একসাথে করলাম। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা কমনের পরে কি থাকবে? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ প্লাস সি, এক্স এর সহগ হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস টু সি মাইনাস প্লাস বি, আর এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এবার দেখো তো তোমার এই দুই পাশে, এটা কি একটা অভেদ না? আমরা কিন্তু পড়ছিলাম যে দুইটা অভেদ যদি সমান হয় তাহলে এদের প্রত্যেকটি পদ ইন্ডিভিজুয়ালি কি হবে? সমান হবে। আর প্রত্যেকটা পদের সহগগুলো কি হবে? অবশ্যই সমান হবে। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এই বাম পাশে কি কোনো এক্স স্কোয়ারের পদ আছে বলো তো? নাকি বাম পাশে শুধু এক্স আছে? বাম পাশে কি আছে? শুধু এক্স। যদি যেহেতু এখানে কোনো এক্স স্কোয়ারের পদ নাই, আবার তুমি বলতেছো যে এই দুইটা সমান, তো এটা কখন সম্ভব বলো তো? যখন এই বাম পাশের পদে এক্স স্কোয়ারের সহগটা কত হবে? জিরো হবে, ঠিক না? কারণ এক্স স্কোয়ারের পদ কিন্তু অবশ্যই আছে, বাট এটা জিরো। আর এক্স এর সহগ হচ্ছে এখানে ওয়ান, আর কনস্ট্যান্ট তো নাই, তাহলে কনস্ট্যান্ট কত এখানে? জিরো, ঠিক না? কনস্ট্যান্ট এখানে কত? জিরো। বুঝছো? তাহলে এখন তুমি এইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবা। এটার সাথে তুমি কার সাথে কম্পেয়ার করতে পারবা? এই ডান পাশে যে বড় রাশিটা আছে। বুঝতে পারছো? তার মানে তোমার যেহেতু এই দুইটা রাশির পরস্পর সমান মানে অভেদ, তার মানে তুমি কি বলতে পারো বলো তো? এক্স স্কোয়ার যে সহগ দুইটা আছে, এই যে এ প্লাস সি, আর এখানে কত? জিরো, এই দুটো কি পরস্পর সমান হবে না বলো তো? এটারই বলে সহগ সমীকৃত করা, মানে একই পাওয়ারের যে পদগুলো আছে ওই পদগুলোর সহগগুলো পরস্পর কি হবে? সমান হবে। এবং সমান হইলে তুমি যেই শর্তগুলো পাবা ওটা নিয়ে তোমার কাজ করতে হবে। বুঝতে পারছো? যেমন এখানে তোমার এক্স স্কোয়ারের সহগ কি আসছে বলো তো? এ প্লাস সি না? এক্স স্কোয়ারের সহগ কি আসছে? এ প্লাস সি। আর বাম পাশে কি এক্স স্কোয়ারের সহগ কত? জিরো না বলো তো?
এর মানে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যে সহগ সমীকৃত করে পাই, মানে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই এ প্লাস সি ইকুয়ালস টু কত, 0। বুঝতে পারছো আমার কথাটা? এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বোঝা, কারণ আংশিক ভগ্নাংশের মধ্যে এই সহগ সমীকৃত করার জিনিসটাই অনেকে বোঝে না। এটাই বুঝতে কষ্ট হয় সবার। বুঝতে পারছো? এটা বুঝলে বাকি আর কোনো কিছু এত প্যারা লাগবে না। তাহলে দেখছো এটা করে আমার লাভ কি হয়েছে বলতো? আমরা কিন্তু অলরেডি সি এর মানটা জানি। আমরা অলরেডি কি সি এর ভ্যালুটা জানি। তো এখানে আমি যদি সি এর ভ্যালুটা বসায় দেই, তাহলে কি আমরা এ এর ভ্যালুটা পাওয়া যাব না? তার মানে এ প্লাস টু ইকুয়ালস টু কত, 0। তার মানে এ এর ভ্যালুটা কত, -2। বুঝতে পারছো? এখন তুমি বলো যে ভাইয়া তাহলে আমি অন্যগুলা কেন নিয়ে নেই? কারণ অন্যগুলো তুমি নিলেও হইতো, যেমন তোমার এই যে -3b -c প্লাস এই যে এটা যে ছিল, তুমি এটা নিলেও পারতা। যে কোনোটা নাও না কেন, তুমি তো বি আর সি এর মান জানো। তো বি আর সি এর মান বসাই দিলে তো তোমার এর মানটা চলে আসবে। বুঝো নাই? সবচেয়ে সবচেয়ে সহজটা আমি নিছি, সবচেয়ে ছোটটা আমি নিছি। সবচেয়ে ছোটটা কি ছিল? এ প্লাস ইকুয়ালস 0 ছিল। বুঝো নাই? এই জন্য আমি এটা নিয়ে কাজ করছি। তার মানে এই না যে এটা নিয়ে কাজ করতে হবে, তুমি এক্স এর সহগ নিয়েও কাজ করতে পারতা। মানে এক্স এর সহগ সমীকৃত করলেও পারতা। আবার তুমি কনস্ট্যান্টের সহগ সমীকৃত করলেও পারতা, বা কনস্ট্যান্টটাকে নিয়ে তুমি কাজ করলেও পারতা। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এইভাবে সহগ সমীকৃত যখন তুমি ভ্যানিশ করে মানে ভ্যানিশ করে তুমি মান বের করতে না পারবা, তখন কি করতে হবে? সহগ সমীকৃত করে মান বের করতে হবে। তো সহগ সমীকৃত করা এটা ছিল একটা এক্সাম্পল, ঠিক আছে? এবং আমাদের এটা ছিল কয় নাম্বার টাইপ? 3 নাম্বার টাইপ। বুঝছো? এরপরে তোমার 4 নাম্বার টাইপ আছে, 5 নাম্বার টাইপ আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে করলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আজকে এতটুকু থাক, একটু একটু প্র্যাকটিস করে এগুলা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।